সঙ্গীতে নতুন আঙ্গিকের উপস্থাপনা নিয়ে এগিয়ে চলেছেন শুভেন্দু দাস শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। মোজি অ্যান্ড কোং নামে তাদের মিউজিক প্রকল্পের মাধ্যমে গত ১.৫ বছর ধরে পুরনো জনপ্রিয় গান নতুনভাবে পরিবেশন করেছেন এই দুই শিল্পী। তাদের ব্যতিক্রমী উপস্থাপনা ইতিমধ্যেই দর্শক শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। শুধু কি তাই, বুলবুলির ডানায় ছড়িয়ে পড়েছিল নন্দিতার সুর আর শুভেন্দুর সঙ্গীত। এরপর দাঁড়ালে দুয়ারে মোড় দিয়ে সহস্র শ্রোতার হৃদয় স্থান করে নিয়েছিলেন তারা। এবার সেই মুগ্ধতার তালিকায় যুক্ত হলেন ভারতের অস্কার জয়ী কিংবদন্তি সঙ্গীত পরিচালক আর রহমান। সম্প্রতি সাবারিয়া গানটির নতুন সংস্করণ প্রকাশ করেন শুভ ও নন্দিতা। মূল গানটির সঙ্গীত পরিচালনা করেছিলেন আর রহমান। কাভারটি শুনে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেটি শেয়ার করেন তিনি। বিষয়টি দুই শিল্পীর জন্য হয়ে ওঠে বিশেষ স্বীকৃতি। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। ওয়েলকাম টু শোবিজ টুনাইট। কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। প্রথমেই অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি আর রহমানের দৃষ্টিতে আপনাদের স্বীকৃতির বিষয় জানতে চাই, কেমন ছিল সেই অনুভূতি? এই অনুভূতিটা না এখনো প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেছে, বাট এখনো একটু আনরিয়েল লাগে আমার কাছে। কারণ আর রহমানের গান তো আসলে আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি এবং ইট মানে হিজ কম্পোজিশনস টুক আস টু প্লেসেস থ্রু মেনি মেমোরিজ অ্যান্ড অনেক নস্টালজিক হয়ে যায় এখনো ওনার কম্পোজিশন শুনলে। এবং মিউজিক্যালিও উনি আসলে আমাদের জন্য সবসময় ইন্সপিরেশন হিসেবে কাজ করেছেন। তো অনুভূতিটা আসলে অনেকখানি এখনো অবিশ্বাস্য, কারণ ওনার চোখে যে পড়েছে, কারণ সারাক্ষণ এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ ওনার গান কভার করতে থাকে, ট্যাগ করতে থাকে। আমরা যদিও বা ট্যাগ করিনি ওনাকে, কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে আমাদের অনেক ফ্যানরা ওনাকে ট্যাগ করেছেন, মেনশন করেছেন। এটা আমাদের চোখে পড়েছে, কিন্তু উনি যে এটা দেখবেন এবং স্টোরিতে শেয়ার করবেন, একজন গ্লোবালি রেকগনাইজড মিউজিশিয়ান, এটা একদমই অবিশ্বাস্য আসলে। মোজি অ্যান্ড কোং এর সম্পর্কে জানতে চাই। মোজি অ্যান্ড কো আমাদের ব্যান্ড, আমার এবং শুভেন্দু দাস শুভ, আমাদের দুজনের একটা ব্যান্ড। এবং এটা হঠাৎ করেই আসলে ফর্ম করা। আমরা দুজন তো অনেক দিন ধরে কাজ করছি ইন্ডাস্ট্রিতে, আলাদা আলাদাভাবেও কাজ করছি এবং একসাথে কোলাবোরেশনও করা হয়েছে বিভিন্ন প্রজেক্ট, আপনি শুরুতে যেগুলোর কথা বলছিলেন। তো তারপর 2024-এর শেষের দিকে এসে আমরা একটা গান প্রথমে সোশ্যাল মিডিয়াতে আপলোড করি এবং তারপর দেখি যে অডিয়েন্সের খুবই মানে ফেনোমেনাল রেসপন্স। তারপরে আমাদের দুজনেরই আসলে অনেক মিউজিক্যাল টেস্টের সিমিলারিটি, আমাদের ফিলসফির জায়গা থেকে, এথিক্যাল জায়গা থেকে, এবং দ্য ওয়ে উই সি লাইফ অ্যান্ড আর্ট অ্যান্ড মিউজিক অল টুগেদার, এই জায়গাতে আসলে অনেক বেশি সিমিলারিটিস। এবং তারপর আমাদের কাছে মনে হলো আসলে যে উই শুড ফর্ম এ ব্যান্ড, এবং পুরোনো গানগুলোর প্রতি আমাদের দুজনেরই অনেক বেশি ভালোবাসা, ভালো লাগা। তো সে জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত আসলে যতগুলো কাজ করেছি সব ছোটবেলায় যে গানগুলো শোনা সেগুলো নিয়েই কাজ করেছি, এই আর কি। সাবারিয়া কি কোনো পরিকল্পিত প্রকল্প ছিল? না, সাওয়ারিয়া গানটা একদমই কোনো প্ল্যান করে বা প্রজেক্ট হিসেবে করা না। এটা আসলে আমাদের দুজনেরই খুব প্রিয় গান, এবং প্রায়ই আমাদের যেটা হয় যে আমি একটা গান ওকে শোনালাম বা ও আমাকে একটা গান শোনালো, তারপর আমরা ডিসকভার করলাম, রিয়েলাইজ করলাম যে এটা আসলে আমাদের দুজনেরই তো খুব প্রিয় গান। ও আমাকে বললো যে হ্যাঁ, এটা তো আমার খুব পছন্দের গান। তো এই গানটা তো স্বদেশ ফিল্মের 2004-এ রিলিজ হয়েছিল, তখন আমরা দুজনই আসলে খুব ছোট। তো হঠাৎ একদিন এপ্রিল মাসে খুব বৃষ্টি হচ্ছিল, যখন আমরা বৃষ্টির সময় একদিন স্টুডিওতে যেতে যেতে এই গানটা একটু গুনগুন করছিলাম, এবং পরে ভাবলাম যে আচ্ছা এই গানটা করি আজকে, করে একদম খুবই ক্যাজুয়ালি স্টুডিওতে বসেই এক ছোট ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়া। এবং হ্যাঁ, এটা খুবই আনপ্ল্যান্ড ক্যাজুয়াল একটা গান ছিল আসলে। আগেও আপনাদের অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন। পশ্চিমবঙ্গের কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী সহ অনেকেই আছেন এই তালিকায়। এবার যোগ হলো আর রহমানের নাম। মোজি অ্যান্ড কোং আপনাদের ব্রিদিং স্পেস হলো, এর ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আমাদের নিজেদের গান করা, অরিজিনালস করা, যেটা আসলে সব শিল্পীরই একটা পরিচয় দাঁড় করায়। তো হ্যাঁ, অরিজিনালস নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি, এবং হোপফুলি এই বছরই হয়তো বা একটা বা দুটো গান আমরা রিলিজ করতে পারি, দেখা যাক। এখনই পুরোটা বলছি না, যখন রিলিজ হবে তখন তো সবাই শুনতেই পাবেন। ওয়াও, ওকে। একটি গিটার ও দুটি কণ্ঠ, এই ছোট আয়োজনে কি করে নিজেদের মতো একটি সঙ্গীত ধারা তৈরি করলেন? এটা আসলে সঙ্গীত ধারা হিসেবে তৈরি হয়ে যাবে এমন তো ভাবিনি। ওই যে যেটা আপনি বলছিলেন অলসো, যে এটা আসলে আমাদের একটা ব্রিদিং স্পেস হিসেবে আমরা এই কাজটা শুরু করেছিলাম। প্রথমে একটা প্রজেক্ট হিসেবে শুরু করেছিলাম, তারপরে এটা ইভেন্চুয়ালি আমরা দুজনেই ডিসাইড করে ব্যান্ড ফর্ম করি।
আমাদের কাছে খুব ভালো লাগে পুরোনো গানগুলো এভাবে করতে, কারণ যে কারণে আসলে পুরোনো দিনের আধুনিক বাংলা গান বলা হয় এখন এই গানগুলোকে, সেটা আমরা আসলে গানগুলো করতে যেয়ে আবার রিয়েলাইজ করেছি যে এই গানগুলো আসলে তখনকার সময়ের থেকেও এত বেশি আধুনিক ছিল যে এই গানগুলো আবার নতুন করে করার জন্য আসলে আমাদের ওটাকে আধুনিক বানানোর জন্য খুব বেশি কাজ আসলে করতে হয়নি। এখন আসলে অনেক বেশি আধুনিক গানগুলো, এবং আমরা আসলে খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বসিত যে আমাদের ভালো লাগার সাথে বা আমরা ভালোবেসে যে গানগুলোকে করছি সেটাকে যে আসলে শ্রোতারাও এত ভালোবেসে গ্রহণ করছেন। শুভেন্দু দাস শুভর সঙ্গে আপনার সঙ্গীতের জুটি বেশ স্বাচ্ছন্দ্যের। দুজনের বোঝাপড়ার বিষয়টি জানতে চাচ্ছি। বোঝাপড়ার বিষয়টা আসলে খুবই ভালো। আমি ব্যক্তিগতভাবে এবছর 13 বছর হলো আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আর শুভেন্দুদার তো আরো বেশি সময়। তো হয় না যেটা যে একজন ভোকালিস্ট, মানে আমি অ্যাজ এ ভোকালিস্ট তো আই হ্যাভ বিন লুকিং ফর এ প্রোডিউসার ফর এ রিয়েলি লং টাইম, যার সাথে আমি কাজ করতে পারি বা অনেকগুলো প্রজেক্টে কাজ করতে পারি। কোনো না কোনোভাবে ওইরকম একটা মানুষকে বা ওরকম একজন মিউজিশিয়ানকে আমি খুঁজে পাইনি। অবশ্যই আমাদের দেশে অনেক গুণী মিউজিশিয়ানস আছেন, কিন্তু হয় না যে কাজ করার জায়গাতে একটা কমফোর্ট বা মানে ক্লিক করে যাওয়া, অথবা অন স্টেজ বা অফ স্টেজ অথবা ইন স্টুডিও। আমার শুভেন্দুদার ব্যাপারটা যেটা যে অনেক কিছু আছে যে আমাদের বলতে হয় না একজন আরেকজনকে। লাইক ইফ ওয়ান অফ আস স্টার্টস এ সেন্টেন্স, দ্য রেস্ট অফ আস ফিনিশেস দ্যাট সেন্টেন্স, মানে এরকম ব্যাপারটা। অনেক কিছু বলতে হয় না, অনেক কিছু না বলতে আমরা বুঝে যাই একটা গান আসলে কোন জায়গাতে কোন কর্ডটা ভালো লাগছে অথবা ভালো লাগছে না, অথবা মানে কি ধরনের একটা ফিলিং হচ্ছে। ওটা আসলে মানে অনেক কথা না বলতেও আমরা বুঝে যাই। বোঝাপড়ার জায়গাটা যেমন সুন্দর, সেরকম অবশ্যই অনেক ঝগড়াঝাটিও হয় আমাদের মধ্যে, বাট আই গেস দ্যাটস পার্ট অফ দ্য প্রসেস। এটা পারফেক্ট মিউজিক পার্টনার যেরকম হওয়া উচিত ওরকমই। হ্যাঁ, এবার আমরা একটু ইন্ডাস্ট্রির বিষয়ে জানতে চাই, কেমন আছে আমাদের সঙ্গীত ইন্ডাস্ট্রি? আমি বলবো যে আগের থেকে ভালো। মাঝখানে একটা খুব খরা চলছিল আমাদের ইন্ডাস্ট্রিতে। মানে মাঝখানে বলতে আমি বলবো যে আমরা যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, তখন তো আসলে আমরা অডিও ইন্ডাস্ট্রির খুব রমরমা অবস্থা দেখতাম, এবং যখন ক্যাসেট ছিল আসলে তখনকার যারা আর্টিস্ট ছিলেন, মিউজিশিয়ানস ছিলেন, তাদের জন্য আসলে ইন্ডাস্ট্রিতে একদম আমি বলবো যে খুব ভালো অবস্থায় ছিল। আমি এরকম শুনেছি যে যেদিন এলআরবির ক্যাসেট বেরোবে অথবা যেদিন মাইলসের একটা অ্যালবাম বেরোবে, সেদিন আগে থেকে অনেক কপি, মানে হাজার হাজার কপি সংগ্রহে রাখা হতো, এবং দেখা যেত যে দুপুরের মধ্যে সব কপি সোল্ড আউট। তো সেই রকম একটা জায়গা থেকে আমরা বড় হতে হতে, এবং যখন আমি সঙ্গীত জগতে মানে ক্যারিয়ার হিসেবে নিলাম সঙ্গীতকে বা ওই জগতে প্রবেশ করলাম, তখন দেখেছি যে আসলে অ্যালবাম তো হয়ই না, বরং সিডির যে চাহিদাটা সেটাও চলে যাচ্ছে আস্তে আস্তে, এবং খুব রেয়ারলি আসলে ভালো গান হতো, অথবা মানুষের আসলে শোনার একটা আগ্রহ থাকতো। আর যদি প্লেব্যাক ইন্ডাস্ট্রির কথা বলি, সেটা তো আসলে আমি বলবো যে প্লেব্যাক মানে গ্লোবালি বা বৈশ্বিক জায়গার তুলনায় কিন্তু আমাদের প্লেব্যাক ইন্ডাস্ট্রিটা অনেক ছোট। তো কিন্তু এখন থ্যাঙ্কফুলি এখন আসলে অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম, বড় বড় প্ল্যাটফর্ম আছে শিল্পীদের কাজ করার জন্য, এবং শিল্পীরা নিজেরাও আমার থেকে অনেক ছোট বয়সী অনেক মানে ভালো ভালো মিউজিশিয়ানস আছে যারা সিঙ্গার সং রাইটার এবং সুন্দর সুন্দর গান লিখছে, সুর করছে, গাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি ওই আগে যেমন অনেক ভালো একটা জায়গাতে ছিল, মাঝখানে একটু হয়তো বা পতন হয়েছিল, আবার এখন আমার মনে হয় যে আমরা আবার উপরের দিকে একটু উঠছি, বা আমি আসলে খুব আশাবাদী ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এবং এই সময়টাকে নিয়েও। তাহলে এখন কি শুধু সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নিচ্ছেন? এখন না, আমি সবসময়ই সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নিতে চেয়েছি এবং নিয়েছি। হ্যাঁ, শুরুর দিকে একটা সময় 2014 থেকে 2021 সাল পর্যন্ত পাশাপাশি আমার একটা পেশা ছিল, আমি উপস্থাপনা করতাম টেলিভিশন চ্যানেলে, দুটো টেলিভিশন চ্যানেলে কাজ করা হয়েছে আমার। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে আসলে মানে গানের ব্যস্ততাটাও এত বেড়ে গেল, এবং সব মিলিয়ে আমার মনে হলো যে আমার আসলে নিজের ডেভেলপমেন্টের জন্য বা নিজের গ্রোথের জায়গা থেকে আমার গানের পেছনে আরও বেশি সময় দেওয়া দরকার। তো সেই কারণে আমি তারপর থেকে কমপ্লিটলি আসলে প্রফেশনালি অ্যাজ এ মিউজিশিয়ান আমি কাজ করছি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সঙ্গীত এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিউজিক ভিডিওতে গানের নান্দনিক রূপ ফুটিয়ে তোলা হচ্ছে, নাকি গান দিয়ে শ্রোতাদের উন্মুক্ত ভাবনার জগৎকে ছোট করে আনা হচ্ছে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন আসলে। গতকালকেই একটা ইন্টারভিউতে আমরা বলছিলাম যে
আমরা যাদের গান শুনে বড় হয়েছি বা যাদের গান আমরা এখনো চর্চা করি বা মোজি অ্যান্ড কোতে যাদের গান এখন পর্যন্ত আমরা কভার করেছি, যেমন আমি একজনের কথা বলি, ওই গানগুলোর বেশিরভাগই লেখা গৌরীপ্রসন্ন মজুমদারের। হ্যাঁ, তো গৌরীপ্রসন্ন মজুমদার দেখতে কেমন এটা কিন্তু আমরা কেউ জানি না, মানে আনলেস ইউ লুক ফর হিম, গুগলে উইকিপিডিয়াতে সার্চ দিলে হয়তো বা তাকে দেখতে পাওয়া যাবে, বাট আদার দ্যান দ্যাট আমরা কিন্তু কেউ জানি না তিনি কেমন দেখতে ছিলেন। ছোটবেলা যখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনেছি, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান শুনেছি, তাদের অ্যালবামের কভারের উপরে একটা ছবি আমরা দেখতে পেয়েছি এবং সেটাই মোটামুটি আমাদের কাছে ওই শিল্পীর সম্বন্ধে ধারণা। এবং এই যে বা রেডিও যখন ছিল তখন রেডিওতে মানুষের কণ্ঠ শুনতো, গান শুনতো, বা কবিতা আবৃত্তি শুনতো বা নাটক শুনতো, শুনে সেই মানুষটার শুধুমাত্র কণ্ঠ শুনে যে তাকে নিয়ে একটা কল্পনা বা সে কেমন দেখতে হতে পারে বা সে ব্যক্তিগত জীবনে কেমন হতে পারে, তার পার্সোনালিটি কেমন হতে পারে, এটা আসলে অনেক বড় একটা জগৎ। মানে কল্পনার জগতের তো আসলে কোনো সীমারেখা নেই, কেউ বেঁধে দিতে পারবে না যে এ পর্যন্ত তুমি কল্পনা করতে পারবে। কিন্তু এখন যুগের প্রয়োজনে যেটা হয়েছে যে হ্যাঁ, মানুষের কাছে পৌঁছাতে গেলে যে প্ল্যাটফর্মে তুমি মানে রিলিজ দিতে চাও গানটাকে, সেটা দেখারও একটা অংশ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে অনেক গান আমি দেখি, অনেক মিউজিক ভিডিও আমি দেখি যে গানটা আসলে পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো চলছে। তো এটা আমার কাছে মনে হয় যে ইটস জাস্ট লাইক অ্যানাদার ভ্লগ অর একটা লাইফস্টাইল ভিডিও, সেখানে অনেক কিছু চলছে, মারামারি চলছে অথবা নাচানাচি চলছে অথবা একটা গল্প দেখানো হচ্ছে। অবশ্যই ভালো মিউজিক ভিডিও অনেক আছে এবং সেটা আসলে মনে হয় যে গানের সাথে খুব সুন্দরভাবে মার্জ করে যাচ্ছে, কিন্তু এমন অনেক মিউজিক ভিডিও আছে আসলে যেখানে মিউজিক ভিডিওটাই আসলে গানকে ছাপিয়ে যাচ্ছে এত বেশি যে আমি আসলে গানটাই খেয়াল করতে পারছি না। তো হ্যাঁ, অবশ্যই এই জায়গাটা আমার মনে হয় যে যেহেতু তুমি গানটাই শোনাতে চাচ্ছ অডিয়েন্সকে, তাহলে তো আসলে গানটার প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত, মিউজিক ভিডিওটার প্রতি মানে অত বেশি যাতে ছাপিয়ে না যায় ওরকম করে। হ্যাঁ, অবশ্যই মিউজিক ভিডিওর মানে জন্য যদি আমার কোনো একটা গল্প দাঁড় করাতে হয় বা ওই গানটার সাথে যাচ্ছে এরকম, মানে কমপ্লিমেন্ট করছে এরকম ভাবে যদি কোনো একটা গল্প আমরা দেখাতে পারি, সেটা তো অবশ্যই পুরো জিনিসটাই তো একটা শিল্প সব মিলিয়ে। কিন্তু হ্যাঁ, সেটাই, গানটাকে মানে ছাপিয়ে না গেলে ভালো আর কি, মানে ব্যালেন্স ভিডিওর করে ব্যাপারটা যাচ্ছে, কমপ্লিমেন্ট করছে, আচ্ছা। মানে একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করছে, এরকম হলে ভালো লাগে আর কি। মিউজিক ভিডিওর জন্য যদি আমার কোনো গল্প দাঁড় করাতে হয় যে এটা আসলে পুরো জিনিসটাই দেখতে বা শুনতে একদম মিলেমিশে একাকার খুব সুন্দর লাগছে, তাহলে তো অবশ্যই। কিন্তু আমরা কিন্তু ইউটিউবে এমনও অনেক ভিডিওস দেখি গানের যেটা শুধুমাত্র লিরিক্যাল ভিডিও এবং সেটার মিলিয়নস অফ ভিউজ। তার মানে এটা হচ্ছে আরেকটা প্রমাণ যে গানটা যদি সুন্দর হয় বা ভালো লাগে মানুষের কাছে শুনতে, তাহলে কিন্তু আসলে মিউজিক ভিডিও ব্যাপারটাও খুব একটা মুখ্য না। ইভেন আমাদের চ্যানেলেই আমরা শুরুর দিকে যখন ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম, তখন আমাদের কিছু গান আছে, যদি কিছু আমার শুধাও, বনে নয় মনে মোর, এই গানগুলো কিন্তু নট ইভেন ল্যান্ডস্কেপে ইউটিউবের ফরম্যাটেও করা না, এই গানগুলো একদম পোর্ট্রেট ফরম্যাটে করা, ফেসবুক অথবা ইনস্টাগ্রামের জন্য করা হয়েছিল প্রথমে, এবং সেই গানগুলো আমরা পরবর্তীতে ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি এবং আমরা দেখেছি সেই গানগুলো আসলে হাজার হাজার ভিউজ। এবং সেটা আরেকটা প্রমাণ আমরা দেখেছি, আমাদের বন্ধুরাই আমাদেরকে বলে যে এটা আরেকটা প্রমাণ যে আসলে তোমার গান যদি ভালো হয় তাহলে সেটার জন্য মিউজিক ভিডিও খুব বেশি আয়োজন করে বা খুব উচ্চকিত কিছু করার আসলে দরকার হয় না। এটাই। সঙ্গীতের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ? প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, হাতে খড়িটা তো আসলে গুরুত্বপূর্ণ সব কিছুর জন্যই। যদি আপনার মানে এটা খুব কমন একটা কথা, অনেকেই বলেন যে একটা বিল্ডিং বানাচ্ছ তুমি, সেটা যদি বেসটা ঠিক মতো তুমি না করো তাহলে তো আসলে সেই বিল্ডিংটা ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি, বা সাস্টেইনেবিলিটিটা ওরকমভাবে থাকে না। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা অবশ্যই জরুরি, কিন্তু আমি বলবো যে অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র গুরুজি যা শেখাচ্ছেন বা যে সমস্ত লেসন দিচ্ছেন সেগুলো প্র্যাকটিস করার পাশাপাশি আমার মনে হয় যে এখন যেহেতু অনেক রিসোর্সেস, অনেক সব কিছু উন্মুক্ত, অনেক ধরনের মিউজিক শোনা, অনেক ধরনের গান শোনা, অনেক ধরনের ইভেন ইনস্ট্রুমেন্টালসও হতে পারে, সেটা অনেক বেশি শুনতে হবে। শুনতে 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 কান তৈরি হয় এবং এই কানটাও আসলে যারা মিউজিশিয়ান হতে চায় তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা লেসন, কান তৈরি করাটা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সঙ্গীতকে পূর্ণাঙ্গ বিষয় হিসেবে গুরুত্ব দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় এটা একটা বাধ্যতামূলক বিষয় করা উচিত।
কারণ আমাদের সময় তো ছিল না, আমরা যখন ছোট ছিলাম, কিন্তু আমার কাছে এখন মনে হয় যে এই প্রাথমিক শিক্ষা এই স্তরে আসলে মিউজিককে একটা বাধ্যতামূলক বিষয় করা উচিত। কারণ একটা মানুষ যখন সে শিশু থাকে তখন কোন ধরনের মিউজিক তার আশেপাশে চলছে বা তার এনভায়রনমেন্টে বাজছে, অথবা ইভেন মানে জন্মানোর আগেও, মানে একটা মানব শিশু যখন ভ্রূণ হিসেবে থাকে তখন থেকে শুরু করে তার মোটামুটি 3 থেকে 5 বছরের মধ্যে তো আসলে ফ্রন্টাল কর্টেক্স ডেভেলপমেন্ট হয়ে যায়। তো সেই সময়টাতে আসলে কোন ধরনের মিউজিক তার আশেপাশে বাজছে এটার উপর ডিপেন্ড করে অনেকখানি যে সে কীরকম মানুষ হিসেবে বড় হবে, তার মানসিক বিকাশটা কেমন হবে, তার বুদ্ধি কেমন হবে, বা আইকিউ লেভেলের উপরেও অনেক এফেক্ট করে। এটা আমার কথা না, এটা সায়েন্টিফিক একটা কথা, এবং অনেক বিজ্ঞানীরা এটা পরিসংখ্যান করে জরিপ করে এই মতামতই দিয়েছেন। তো অবশ্যই আমার মনে হয় যে মিউজিককে প্রাথমিক শিক্ষায় অবশ্যই অন্তর্ভুক্ত রাখা উচিত। এক যুগেরও বেশি সময় ধরেই তো সঙ্গীত নিয়ে চর্চা করছেন বা সঙ্গীতের সঙ্গে আছেন। প্রাপ্তির ঝুড়িতে কি কি জমা হলো? অনেক কিছু আসলে, মানে সঙ্গীতকে পেশা হিসেবে নিয়েছি, ওটা মানে বলা যায় যে এক যুগের বেশি সময়। কিন্তু গানটা তো আসলে একদম ছোটবেলা থেকেই আমার সাথে, আমি গানের সাথে। প্রাপ্তির ঝুলিতে এখন পর্যন্ত যা যাচ্ছে সবই আসলে আমার প্রাপ্তি আমি বলবো, কারণ কখনো তো ভাবিনি যে এত বড় বড় প্ল্যাটফর্মে কাজ করা হবে, এত গুণী মিউজিশিয়ানদের সাথে কাজ করা হবে। তো সবটাই আসলে প্রাপ্তি। অপ্রাপ্তির জায়গাটা বোধহয় খালি, শূন্য বলা যায়। অপ্রাপ্তি এখনো কিছু নেই। ওকে, সঙ্গীতের কোন জনরার গান আপনার বেশি পছন্দের বা ভালো লাগে? ভালো লাগে তো এই যে একটু আগে যাদের কথা বলছিলাম, আমরা যাদের গান নিয়ে কাজ করেছি, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ওনাদের সময়ের গান, সলিল চৌধুরী, এস.ডি. বর্মন, এবং তার পাশাপাশি আমার একটু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনতেও ভালো লাগে, আবার জ্যাজ শুনতেও ভালো লাগে, বোসানোভা ভালো লাগে, স্প্যানিশ গিটার, ইনস্ট্রুমেন্টাল এগুলো শুনতেও ভালো লাগে। কখনো কখনো আমার মুডের উপর ডিপেন্ড করে আমি একদম লাইক 60s 80s পপও শুনি। তো শোনার মানে গান শোনার জায়গাটা আসলে খুব খুব ভার্সেটাইল আমি বলবো। ইটস অলমোস্ট লাইক হয় না অনেক সময় বলা যে বাইপোলার ডিসঅর্ডার, ওই রকম শোনায় হয়তো অনেক সময়। তো অনেক ধরনের গান শুনতেই ভালো লাগে। আপনার প্রিয় সঙ্গীত শিল্পীকে? আমার প্রিয় সঙ্গীত শিল্পী ভোকালিস্টের জায়গায় যদি বলি, আমার হরিহরানের গান খুব ভালো লাগে। সাধনা সারগাম, ওনার কণ্ঠ খুব চমৎকার। মধুশ্রী একজন আছেন, এত মধু ওনার কণ্ঠে, আসলে মধুশ্রী এই কারণে হয়তো বা নাম। তো এখন মনে করতে পারছি এনাদের কথা। অজয় চক্রবর্তী, ওনার গান খুব, জয়ন্ত চক্রবর্তীর গান খুব ভালো লাগে। এই তো আপাতত মনে করতে পারছি এদের এদের নাম, কিন্তু আসলে অনেকে আছেন, তাদের তালিকাটা অনেক বড়, হঠাৎ করে জিজ্ঞেস করলে তো আসলে বলা যায় না। যদি সিনেমার কথা বলা হয়, সিনেমার গানের কথা? সিনেমার গানের মানে ভোকালিস্ট বা অবশ্যই এ আর রহমানের অ্যারেঞ্জমেন্ট, এ আর রহমানের কম্পোজিশন এন্ড এভরিথিং খুব ভালো লাগে। শ্রেয়া ঘোষাল তো অবশ্যই ভালো লাগে খুব। হ্যাঁ, এখন এদের কথাই মনে পড়ছে। সঙ্গীত নিয়ে কাজ করা যায় এমন একজন ক্ষমতাধর মানুষ যদি হন, তবে সবার আগে আপনি ইন্ডাস্ট্রির কোন বিষয়ে নিয়ে কাজ করবেন? সবার আগে আমি সব জায়গাতে, সব সেক্টরে সবার প্রফেশনালিজম নিয়ে কাজ করব। আচ্ছা। এখনো পর্যন্ত আমি এই বিষয়টা নিয়ে সব থেকে বেশি স্ট্রাগল করি আমরা। কারণ দেখা গেল সাউন্ড চেকের টাইম দেওয়া হলো আমাদেরকে 2টায়, খুব কষ্ট করে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে এবং গেলাম ঠিকই, কিন্তু তখনও সাউন্ড প্যাচিং রেডি না। অথবা শো করতে যখন আমরা স্টেজে উঠবো তখন লাইটটা ঠিক নেই, অথবা মানে নানা ধরনের ম্যানেজমেন্টের ইস্যুস আমরা এখনও ফেস করি, মানে এখনও কেন ফেস করতে হবে। তারপর অর্গানাইজাররা এমনভাবে অর্গানাইজ করেন, আমাদের দেশের মানুষের তো একটা ব্যাপার আছে যে গান, মানে গানটা আসলে কারো শোনার বেশিরভাগ মানুষের আগ্রহ থাকে না অনেক জায়গাতে। সবাই একটা প্রোগ্রামে বা কনফারেন্সে এসছেন, কখন ডিনার সার্ভ করা হবে, তখন মানে ডিনারটা খাওয়ার জন্য অপেক্ষা। সো গান শুরু করা হলো, ডিনার সার্ভ করে দেওয়া হলো। যদিও বা আমি ব্যক্তিগতভাবে কখনো ডিনার সার্ভ করা হয়েছে এমন সময় গান করি না, বা আমি আগে থেকে বলে নিই ডিনার সার্ভ করা হলে, ও যদি হয়ে যায় সাথে সাথে আমি গান শেষ করে নেমে যাই। তো এরকম ছোট ছোট অনেক বিষয়, আর্টিস্টদেরকে রেসপেক্ট করার একটা ব্যাপার, সেটা তো আসলে অনেক বড় লেভেলের কাজ। কিন্তু আমি বলবো ইন জেনারেল যে প্রফেশনালিজম নিয়ে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে, এফিসিয়েন্সি নিয়ে আমি যদি আসলে কখনো ওরকম ক্ষমতাধর মানুষ হই, তাহলে মিউজিকের বা ইন্ডাস্ট্রির এই জায়গাগুলো নিয়ে কাজ করতে চাই। একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতার কথা জানতে চাই, কিভাবে তিনি এই দায়িত্ব পালন করবেন বা করতে পারেন? দায়িত্ব আসলে অবশ্যই সামাজিক জীব হিসেবে, এবং তার থেকে বড় কথা যে একজন শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি আমাদের, সাধারণ মানুষের থেকে অনেক বেশি বলবো। কারণ শিল্পীরা তো আসলে
সাধারণ মানুষের থেকে একটু হলেও বেশি সংবেদনশীল হন এবং আশেপাশে যা ঘটছে সেই বিষয়গুলো আসলে তাদেরকে অনেক বেশি প্রভাবিত করে। তো কিভাবে পালন করা উচিত বলতে আমি বলবো কি, আমি এখন যে বিষয়টা দেখি যে শিল্পীরা আসলে খুব গা বাঁচিয়ে চলেন, মানে অনেক বিষয় নিয়ে আসলে কথা বলা উচিত শিল্পীদের, কারণ শিল্পীরা যদি না বলেন তাহলে কারা বলবে? সবাই যদি ভাবে আচ্ছা আমি না বলি অন্য কেউ বলবে, তাহলে কারা বলবে? আর শিল্পীদের ব্যাপারটাই তো হচ্ছে যে নিজেদেরকে অ্যাজ অ্যান আর্টিস্ট নিজেকে এক্সপ্রেস করতে পারা অথবা নিজেকে এক্সপ্রেস করা, দ্যাট শুড বি দেয়ার হোল আইডেন্টিটি। না হলে তো আসলে আমি চাকরিজীবী হতে পারতাম অথবা ব্যবসায়ী হতে পারতাম। তো একটা শিল্পী তার দায়বদ্ধতা আছে। এই যে যেমন আমি টক শোতে এসেছি, আপনি যদি আমাকে সমসাময়িক কি চলছে না চলছে এরকম অনেক বিষয় আমার মতামত জানতে চান, আমি আমার মতামত দিতে পারি। মানুষকে ভালো কাজের প্রতি, ভালো থাকার প্রতি অথবা সমমর্মিতার প্রতি আমি আহ্বান করতে পারি। গা বাঁচিয়ে না চলে আমার মনে হয় যে শিল্পীদের সবকিছু নিয়ে কথা বলা উচিত, কারণ আমরাও তো সমাজে বসবাস করি, আমাদের চারপাশে তো আসলে সবকিছু ঘটছেই, তো কেন আমরা এটা নিয়ে কথা বলবো না? আবার সবার একটু ভয় কাটিয়ে আমার মনে হয় যে সবার যার যার জায়গা থেকে শিল্পীদের কথা বলা উচিত। যেসব অনিয়ম হচ্ছে বা যদি কোনো কিছু বদার করে থাকে, যেটা একজন সাধারণ মানুষ বললে হয়তো বা সোশ্যাল মিডিয়াতে অথবা মিডিয়াতে অতখানি দৃষ্টিগোচর হবে না, কারণ সে তো একজন পাবলিক ফিগার না। সো বিং এ পাবলিক ফিগার, ওই দায়িত্বটা আমার অনেক বেশি বলে আমি মনে করি। হ্যাঁ, অফকোর্স, মানে এটা তো একটা যুগের ব্যাপার যে এখন কিছু বললেই বা কিছু না বললেই মানুষ ট্রোল হয়ে যাচ্ছে। সেইটাকে এত গুরুত্ব দেওয়ার আমার মনে হয় না যে কিছু আছে, কারণ যারা ট্রোল করছে বা বানাচ্ছে তারা তো আসলে মানে অ্যানোনিমাস পিপল, এবং তারা কে বা তাদের আসলে অস্তিত্ব আছে কিনা, তো একজন অস্তিত্বহীন কিছু মানুষের এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। যেটা বলার একজন শিল্পীর বা যেটা ভাবনা একজন শিল্পীর, সেটা দ্বিধাহীনভাবে আমার মনে হয় বলা উচিত। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, সংক্ষেপে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার। দর্শকদের উদ্দেশ্যে সবসময় যেটা বলি যে আসলে ভালো গান শুনবেন, ভালো বই পড়বেন, যারা আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো সেসব মানুষের আশেপাশে থাকবেন, তাদের সাথে আড্ডা দেবেন, তাদের সাথে মিশবেন, এবং অন্যের ক্ষতি না করে আসলে নিজে যতখানি ভালো থাকা যায়, যা যা করতে ভালো লাগে সব কিছু করবেন, ভালো থাকবেন, কারণ ভালো থাকাটাই আসলে আমাদের সবার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। এবং শুধু নিজে ভালো না থেকে আসলে আশেপাশের সবাইকে নিয়ে যতটুকু পারা যায়, আশেপাশের সব প্রাণের প্রতি আরও সমমর্মী হয়ে যতখানি ভালো থাকা যায়, তাহলে পৃথিবীটা আরও বেশি সুন্দর হয়। সবাই অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা সবার জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার জন্য শুভকামনা, মোজি অ্যান্ড কোং এর জন্য শুভকামনা। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।